বিশ্ব রাজনীতিতে কেউ কারোর বন্ধু বা শত্রু হয় না। সময় আর পরিস্থিতি বুঝে স্বার্থের জন্য একজন আরেকজনের বন্ধু হয়ে যায়, আবার পরক্ষণেই একজন আরেকজনের চরম শত্রু হয়ে যায়। এর খুব ভালো একটা উদাহরণ হলো বর্তমানের এই ইরান, ইসরায়েল আর আমেরিকার যুদ্ধ। এবার ইরানের এই যুদ্ধ নিয়ে কেমন কি হচ্ছে সেসব সম্পর্কে আপডেট তো আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন খবর বা নিউজ চ্যানেলে। এখানে খুব স্বাভাবিক একটা প্রশ্ন আমাদের মনে আসে যে ঠিক কি কারণে এই যুদ্ধের শুরু হলো। তো যুদ্ধের সূত্রপাত একদম বলতে গেলে খুব স্বাভাবিক, ছোট্ট একটা ব্যাপার। ইসরায়েলের কাছে খবর ছিল যে ইরান পারমাণবিক অস্ত্র প্রায় তৈরি করে ফেলেছে। এখন ইসরায়েল চায় না যে ইরান তার পারমাণবিক অস্ত্র তৈরি করুক। এই জন্যই ইসরায়েল ইনিশিয়ালি ইরানের ওপর একটা স্ট্রাইক করেছিল। এর পাল্টা জবাব দিতে গিয়ে ইরানও ইসরায়েলের ওপর একটা স্ট্রাইক করে, আর এইভাবেই স্ট্রাইক হতে হতে আমেরিকা ইসরায়েলের সাথে ইনভলভ হয়ে যায়। আর তারপর তো মোটামুটি এইরকম করে যুদ্ধের একটা বড় আকার ধারণ করেই ফেলে। এখন এখান থেকে আমাদের মনে বিভিন্ন রকম প্রশ্নের উদয় হয়, যেমন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, তাতে ইসরায়েল বা আমেরিকার কি যায় এসে যায়? ইরান তো বর্তমানে একটা স্বাধীন রাষ্ট্র, ফলে সে তার দেশে যা খুশি তৈরি করতে পারে, তাতে অন্য দেশ কেন বাধা দেবে? এইরকম কিছু প্রশ্ন একটি ভাই আমাদের পুরনো একটি ভিডিওতে করেছিল। তো ভাবলাম যে পুরো বিষয়টা একটা ভিডিওর মাধ্যমে বলেই দিই, তাহলে সবারই পুরো বিষয়টা একটু খোলসা হয়ে যাবে। আচ্ছা, আমরা 1947-48 এই সময় থেকে ধরবো। বর্তমানের যদি ম্যাপ দেখি, এইখানে রয়েছে ভারত, এখানে পাকিস্তান, এইখানে ইরান, এইখানে ছোট্ট একটা দেশ ইসরায়েল, আর এইখানে হলো আমেরিকা। ভারত স্বাধীন হয় 1947 খ্রিস্টাব্দে, আর তার পরের বছর 1948 খ্রিস্টাব্দে এইখানে এই ইসরায়েল নিজেকে একটা স্বতন্ত্র দেশ বলে ঘোষণা করে। যদিও এর আশেপাশে যত দেশ আছে, মানে মিশর, সৌদি আরব, ইরাক, সিরিয়া, লেবানন, এইগুলোর কোনো দেশই ইসরায়েলকে দেশের মান্যতা দিতে প্রস্তুত ছিল না। অর্থাৎ তারা ইসরায়েলকে দেশ বলে মানতই না। আর এই জন্যই ইসরায়েলের সাথে আশেপাশের এই সমস্ত দেশের টুকটাক ঝামেলা লেগেই থাকতো। এইবার আর একটা বিষয় আসি, এইখানে আর একটা শক্তিশালী রাষ্ট্র ছিল সৌদি আরব, ইরাক, সিরিয়া, মিশর। এই দেশগুলোকে একসাথে বলা হতো আরব দেশ। আর এই দেশগুলো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে তুরস্ক বা তুর্কি, সিরিয়া, সৌদি আরব, মিশর, এই দেশগুলোতে সুন্নি মুসলমানের সংখ্যা বেশি ছিল। অন্যদিকে এই যে ইরানের কথা বললাম, ইরানে শিয়া মুসলমানের সংখ্যা বেশি ছিল। এবার আমরা একটা খুব সাধারণ বিষয় জানি যে ইসলাম ধর্মে শিয়া আর সুন্নিদের ভেতর একটা বিশাল মতপার্থক্য রয়েছে। আর সেই হিসাবে কিন্তু ইরানের সাথে সৌদি আরব, মিশর, সিরিয়া, তুর্কি, এদের ঝামেলা অনেক আগে থেকেই ছিল। এখন 1948-49 সালে দাঁড়িয়ে আমি যদি দেখি, ইসরায়েলের সাথে এই দেশগুলোর একটা টুকটাক ঝামেলা শুরু হয়ে গেছে, আর ইরানের সাথেও এই সমস্ত দেশের টুকটাক ঝামেলা রয়েছে। সেই হিসাবে ইরান আর ইসরায়েল এই দুটো দেশের ভেতর খুব ভালো সম্পর্ক ধীরে ধীরে তৈরি হয়ে যায়, এবং সময় যেতে যেতে এদের দুজনের সম্পর্ক খুবই শক্তিশালী হয়ে ওঠে এবং দুজনের জোর খুবই শক্তিশালী হয়ে ওঠে। এবার আরো একটা বিষয় আছে, এই যে ইসরায়েল ইসরায়েল আর আমেরিকা সব সময় একসাথে ছিল। মানে ইসরায়েল আর আমেরিকা এই দুজনে খুব ভালো বন্ধু। এখন ইসরায়েল যেহেতু আমেরিকার সাথে সম্পর্ক ভালো, আবার ইসরায়েল ইরানের সাথেও সম্পর্ক ভালো ছিল, সেই সোর্সে আমেরিকা আর ইরানের ভেতর একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। যদিও এতে আমেরিকার একটা লাভ ছিল। কি লাভ? এই যে ইরানের ঠিক উপরে এখন যেমন উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এইসব আছে, 1948-49 সময় বা 50-55 সালের সময়ও যদি দেখি, এই জায়গাটা কিন্তু পুরো রাশিয়ার আন্ডারে ছিল। তখন ছিল সোভিয়েত ইউনিয়ন। এই যে ইরানের একদম বর্ডারে এই এই পুরোটা জুড়েই ছিল রাশিয়া। এখন আমেরিকা আর রাশিয়ার ভেতর সম্পর্ক কোনোদিনই ভালো না। দুজনের ভেতর সবসময় একটা শত্রুতা মনোভাব থাকতো। ফলে আমেরিকার সাথে যখন ইরানের ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে, ফলে আমেরিকা এই ইরানের থ্রু রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের ওপর নজরদারি রাখতে পারত। তো এইভাবে মোটামুটি বেশ কিছুদিন চলে। চলতে চলতে সময়টা আসে 1979 সাল। তখন ইরানে সরকার পাল্টে যায়। তবে এই সরকার পাল্টে যাওয়ার পেছনেও ছোট্ট দু একটা কথা আছে, আমি একটু বলে রাখি। এই ইরানে আগে যে কালচার ছিল সেটা তো ছিল, কিন্তু ইরানের সাথে যখন আমেরিকার বন্ধুত্ব তৈরি হলো, তারপর থেকে দেখা যায় যে এই ইরানে
ওয়েস্টার্ন কালচার ধীরে ধীরে চলে এসছে এবং ইরান আরো বেশি মডার্ন বা আধুনিক হয়ে যাচ্ছে। আর এই মডার্ন বা আধুনিক হতে গিয়ে ইরানের যে কালচার সেই কালচার নষ্ট হয়ে যাচ্ছে। আর এই বিষয়টাকে খেয়াল করেন আয়াতুল্লাহ খামেনি। খামেনি সরকার পাল্টানোর জন্য বিভিন্ন রকম এজেন্ডার পাশাপাশি এই এজেন্ডাটাকেও কাজে লাগিয়ে সরকার পাল্টে দেয়, অর্থাৎ সরকার পরিবর্তন করে দেয় 1979 খ্রিস্টাব্দে। আর ক্ষমতায় এসে খামেনি প্রথমেই ইরানে ওই ওয়েস্টার্ন যে কালচার ছিল সেই কালচারটাকে নষ্ট করে দেয়। তিনি একদম ডাইরেক্টলি ঘোষণা করেন যে ইরানে আমেরিকার কোনো রকম কোনো প্রভাব আর চলবে না, এখন থেকে ইরান নিজের মতন করে শাসন করবে। আর এরপর থেকেই আমেরিকা আর ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক খারাপ হতে থাকে। আর এই সম্পর্ক খারাপ হতে হতে এমন একটা পর্যায়ে যায় যে ইসরায়েল আর ইরান দুজনের কেউই কাউকে সহ্য করতে পারে না। এখন এরপর ধীরে ধীরে দেখা যায় যে এই ইরানের ওপর ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন থেকে বিভিন্ন স্যাংশন লেগে গেছে, মানে বিভিন্ন নিষেধাজ্ঞা লেগে গেছে। যেমন ইরান হয়তো কোনো দেশকে খনিজ তেল রপ্তানি করতে পারবে না, কিছু স্পেশাল টাইপের মিসাইল হয়তো তৈরি করতে পারবে না, এইরকম বিভিন্ন দিকে বিভিন্ন নিষেধাজ্ঞা ইরানের ওপর লাগিয়ে দেওয়া হয়। ফলে ওই 1979 খ্রিস্টাব্দের পর থেকে ইরানের সাথে এই সমস্ত দেশের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকে। এইটুকু হলো। এবারে আসি পারমাণবিক অস্ত্রের ব্যাপারে। বিশ্বে প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করে আমেরিকা 1945 সালে। আর আমেরিকা তার এই পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক বোমা এর টেস্টিং করে জাপানে। জাপানের ওই হিরোশিমা নাগাসাকি এই দুটো শহরে দুটো বোমা ফেলে ওই টেস্টিং হয়। আর এই টেস্টিং এর প্রভাব জাপানে এমন ভাবে পড়েছিল যে সারা বিশ্ব বুঝে গিয়েছিল যে এই পারমাণবিক অস্ত্রই হলো সব থেকে ভয়ঙ্কর অস্ত্র। এখন যেহেতু আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে সেই জন্য সবাই মোটামুটি ধারণা করেই নিয়েছিল যে বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ হলো আমেরিকা। এবার রাশিয়া তো আর কম তালে যায় না। রাশিয়া 4 বছর পর 1949 খ্রিস্টাব্দেই তার পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে। তাহলে রাশিয়া কবে? 1949 খ্রিস্টাব্দে। ফলে সেই সময় দাঁড়িয়ে পৃথিবীতে সব থেকে শক্তিশালী দুটো দেশ ছিল, এক আমেরিকা আর এক হলো রাশিয়া। এবার এছাড়াও তো আরো প্রচুর শক্তিশালী দেশ রয়েছে, যেমন জার্মানি, ফ্রান্স, ইউকে, চায়না, নর্থ কোরিয়া। এরা তাহলে পিছিয়ে থাকবে কেন? এরাও ওই নিউক্লিয়ার অস্ত্র তৈরিতে দৌড় লাগায়। আর এই করতে করতে ইউকে বা ইউনাইটেড কিংডম 1952 সালে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে। তারপর 1960 খ্রিস্টাব্দে গিয়ে ফ্রান্স, আর 1964 খ্রিস্টাব্দে গিয়ে চায়না তার পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে। ফলে 1964-65-তে দাঁড়িয়ে আমি যদি দেখি বিশ্বের ভেতর 5টা দেশের কাছে পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক বোমা রয়েছে। এখন এই সমস্ত দেশ দেখে যে আমাদের কাছে পারমাণবিক অস্ত্র তো রয়েছে, আমরা শক্তিশালী, কিন্তু এই পারমাণবিক অস্ত্রের প্রভাব কিন্তু অনেক মারাত্মক হয়। এখন যে হিসাবে বিভিন্ন দেশ পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতায় নেমেছে, তাতে যে কোনো দেশই এই পারমাণবিক বোমা তৈরি করে নিতে পারে। ফলে কোনো দেশ যাতে আর পারমাণবিক অস্ত্র তৈরি না করে তার জন্য এই 5টা দেশ মিলে একটা ট্রিটি বা সন্ধি করে, সেটা হলো এনপিটি, অর্থাৎ নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন ট্রিটি। এই ট্রিটিতে বলা হয় যে এই 5টা দেশের কোনো দেশই অন্য কোনো দেশকে নিউক্লিয়ার কোনো টেকনোলজি শেয়ার করবে না। অর্থাৎ এই 5টা দেশ যদি অন্য কোনো দেশকে না বলে যে এইভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে হয়, সেক্ষেত্রে পরে কোনো দেশ এটা করতেও পারবে না। এবার নর্মালি এইভাবে চলছিল। অন্যদিকে ভারত কিন্তু ভিতরে ভিতরে পারমাণবিক অস্ত্র তৈরির কাজবাজ চালাচ্ছিল। আর চালাতে চালাতে 1972 খ্রিস্টাব্দে গিয়ে ভারত প্রথমবার পরমাণু বোমার পরীক্ষা নিরীক্ষা করে, যার নাম ছিল স্মাইলিং বুদ্ধা। যদিও এই পরীক্ষাটা ফেল হয়ে যায় এবং পুরো বিশ্ব জেনে যায় যে ভারতের কাছে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার মতন সরঞ্জাম রয়েছে। আচ্ছা, এইখানে আমার একটুখানি মিস্টেক হয়ে গেছে। ভারত পরমাণু পরীক্ষা করে 1974 খ্রিস্টাব্দে, 1972-এ না। এখন পুরো বিশ্ব যখন জেনে গেল যে ভারতের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির সরঞ্জাম রয়েছে, ফলে ভারতকে আটকানোর জন্য ওই 1974 খ্রিস্টাব্দেই নতুন একটা গ্রুপ খোলা হয়, নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপস। পুরো বিশ্বে যে যে দেশে ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম পাওয়া যায় সেই সমস্ত দেশকে নিয়ে এই গ্রুপটা খোলা হয় এবং তাদেরকে বলা হয় যে ইউনাইটেড নেশনস এর পারমিশন ছাড়া ওই দেশগুলো অন্য কোনো দেশকে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম বা অন্য কোনো রকমের নিউক্লিয়ার কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবে না।
আর এর ফলে ভারতের ক্ষেত্রে ওই পারমাণবিক অস্ত্র তৈরির কাজ আরো বেশি কঠিন হয়ে যায়। যদিও টুকটুক করে বিভিন্ন কাজ করতে করতে আলটিমেটলি 1998 খ্রিস্টাব্দে গিয়ে ভারত ফাইনালি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে এবং সেটার টেস্টিংও সাকসেসফুল হয়। আর এতটাই সাকসেসফুল হয় যে যতটা আশা করা হয়েছিল তার থেকে আরো বেশি প্রভাব ভারতের ওই পারমাণবিক অস্ত্রের দ্বারা পড়েছিল। এখন ভারত তো লুকিয়ে চুরিয়ে এই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে ফেলে, এর পাশাপাশি পাকিস্তানও লুকিয়ে চুরিয়ে ওই 1998 খ্রিস্টাব্দেই তার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে ফেলে এবং সেটাও সাকসেসফুল হয়। আর এর ফলে ভারত আর পাকিস্তান এই দুটো দেশের উপরই ইন্টারন্যাশনাল বিভিন্ন নিষেধাজ্ঞা লেগে যায়। আর এর ফলে এই দুই দেশের অর্থনৈতিক অবস্থা কিছুটা সময়ের জন্য খুব দুর্বল হয়ে পড়ে। যদিও ভারত এই অর্থনৈতিক অবস্থা কোন রকমে রিকভার করে নিয়েছিল, কিন্তু পাকিস্তান রিকভার করতে পারেনি। পাকিস্তান রিকভার করার জন্য ওই নিউক্লিয়ার টেকনোলজি নর্থ কোরিয়ার কাছে বিক্রি করে দেয়। ফলে পরে 2004 সালে গিয়ে ওই নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়াতেও পারমাণবিক অস্ত্র তৈরি হয়ে যায়। ফলস্বরূপ ভারত আর পাকিস্তানে বিভিন্ন স্যাংশন লাগিয়েও আলটিমেটলি কোনো লাভ না হওয়ায় শেষমেশ দেখা যায় যে পাকিস্তান আর ভারতের ওপর ওই স্যাংশনগুলো তুলে নেওয়া হয়। তো যাই হোক, এইভাবে বিভিন্ন দেশের কাছে পারমাণবিক অস্ত্র আসে। আচ্ছা, মাঝখানে 1979 খ্রিস্টাব্দে ইসরায়েলের কাছেও পারমাণবিক অস্ত্র চলে আসে। এবার আমি ইরানের ব্যাপারটা বলি। দেখো, ইরানের কাছে পারমাণবিক সরঞ্জাম তো আছে, কিন্তু অফিসিয়ালি ইরান যেটা বলে যে সে তার নিউক্লিয়ার ফেসিলিটি বিদ্যুৎ তৈরির কাজে ব্যবহার করে, কোনো পারমাণবিক অস্ত্র অর্থাৎ নিউক্লিয়ার উইপেন তৈরির কাজে ব্যবহার করে না। এবার ইরানের প্রধান শত্রু বলা যায় ইসরায়েলকে, এই জন্য ইরানের ওই কথাটা বিশ্বাস হয় না। এর জন্য আমরা বিভিন্ন রকম যুক্তি দিতে পারি, যেমন অনেক বাধ্যবাধকতা থাকার পরেও কিন্তু ভারত, পাকিস্তান আর নর্থ কোরিয়া ঠিক তার পারমাণবিক অস্ত্র তৈরি করেই ফেলে। এছাড়া আরো একটা বিষয় আছে, বিশ্বে যে যে দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে কোনো দেশই কিন্তু ওই দেশের সাথে ঠিক খুব একটা ঝামেলায় জড়াতে চায় না। এবার এই ইরানের ওপর কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলে ইসরায়েল, আমেরিকা বা অন্যান্য বিভিন্ন দেশে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বিভিন্ন লাভ হয়তো হয়। এখন এই অবস্থায় দাঁড়িয়ে ইরানের কাছে যদি একটা পারমাণবিক অস্ত্র চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তার উপর নিষেধাজ্ঞা লাগানোর জন্য কিন্তু কোনো দেশ দুবার ভাববে। আর সেই কারণেই হয়তো ইসরায়েল বা আমেরিকা চাইছে না যে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র আসুক। এখন তাহলে তো বলাই যায় যে বিশ্বজুড়ে একটা নিয়ম করা হোক যে কোনো দেশই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না আর নতুন করে কোনো পারমাণবিক অস্ত্র তৈরিও করতে পারবে না। কিন্তু এখানে একটু সমস্যা আছে। আমি খুব সাধারণ একটা এক্সাম্পল দিই। ধরলাম আমি কোনো একটা জায়গাতে কোনো একটা কাজ করি, আর সেই কাজের পরিবর্তে প্রত্যেক মাসে আমি হয়তো কিছু পরিমাণ একটা বেতন পাই, এর সাথে সাথে হয়তো কিছু সুযোগ সুবিধাও পাই। এখন কিছুদিন পরে গিয়ে যদি ওই কাজের জায়গা থেকে আমাকে বলে যে আপনার বেতন কিছুটা কমিয়ে দেওয়া হলো আর সুযোগ সুবিধাও বাদ দিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে আমি কি এটা মানতে চাইবো? চাইবো না। আমেরিকা, ইসরায়েলের ক্ষেত্রেও ঠিক এই রকম ব্যাপার। নিউক্লিয়ার বা পারমাণবিক অস্ত্র থাকায় এই সমস্ত দেশের যে সুবিধা, এখন যদি নিয়ম করে বলা হয় যে পারমাণবিক অস্ত্র রাখা যাবে না, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত দেশগুলোর অসুবিধা হয়ে যাবে। কোনো দেশই তার যে সুযোগ সুবিধা আছে সেটাকে কখনো ছাড়তে চায় না। ফলে কোনো দেশ যে পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এই সিদ্ধান্তটা এখন নেওয়া যাবে না। হ্যাঁ, একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে এর পর থেকে বিশ্বের কোনো দেশই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এখন এর জন্য এর আগে কিন্তু বিভিন্ন নিয়ম কানুন ছিল, যেমন ওই এনএসজি অর্থাৎ নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বলে একটা গ্রুপ ছিল, এনপিটি, সিটিবিটি, এই দুটো ট্রিটি বা সন্ধি ছিল যার উপর ভিত্তি করে বিভিন্ন দেশের ওপর একটা বাধ্যবাধকতা ছিল যে তারা নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে পারবে না। কিন্তু এসবের বাইরে গিয়েও তো এই যে ভারত আর পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র তৈরি করেই ফেলে। ফলে কোনো দেশ যদি ঠিক করেই নেয় যে সে পারমাণবিক অস্ত্র তৈরি করবে, তাহলে তার উপর যতই নিয়ম প্রয়োগ হোক না কেন ঠিক কোনো না কোনো দিক থেকে লুপহোল বার করে পারমাণবিক অস্ত্র তৈরি করেই নেবে। আর এই জায়গাটাতেই ইসরায়েল আর আমেরিকার অনেকটা বেশি ভয় রয়েছে, কারণ বর্তমানের পরিস্থিতিতে ইসরায়েল আর ইরান এই দুজনের ভেতর কিন্তু খুব বড় একটা শত্রুতা রয়েছে। ইসরায়েল জানে যে ইরান যখনই তার পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে তখন প্রথম প্রয়োগটাই করবে এই ইসরায়েলের ওপর। তো এই ইরান,
ইসরায়েল আর আমেরিকার যুদ্ধের পিছনের এই সমস্ত বিভিন্ন ঘটনা সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই সমস্ত ঘটনার পিছনেও আরো অনেক ছোট ছোট ঘটনা রয়েছে, সেগুলোতে আমি আর গেলাম না, ওভারঅল পুরো বিষয়টা একটুখানি বোঝানোর চেষ্টা করলাম। তো বিষয়টা কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও। পুরো বিষয়বস্তুতে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ গিয়ে থাকে সেগুলো আমাদেরকে কমেন্টে জানিও। আর এই পুরো বিষয়টা অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করতে পারো। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই।